জেসি গোসল করছে আর আমি বাহির থেকে দাঁড়িয়ে দেখছি মেয়েটি মনের সুখে গোসল করছে আর আমি বাহিরে দাঁড়িয়ে মনের দুঃখে তা দেখছি। এমন সময় পেছন থেকে আমার মা এসে বলল, কিরে বাহার, বাথরুমের সামনে দাঁড়িয়ে আছিস কেন? বাথরুমে তো দেখলাম বৌমা গোসল করছে, তোর যদি বাথরুমের চাপ বেশি আসে আমাদের বাথরুমে যা। বৌমা একটু আগে অফিস থেকে এসে সোজা বাথরুমে ঢুকে গেল, তাকে এখন বিরক্ত করিস না। আমি মাকে বিষয়টা খুলে বলতে পারলাম না। মাকে বলতে পারলাম না তোমার বৌমা প্রতিদিন সকালে গোসল করে অফিসে যায়, আবার অফিস থেকে এসে কেন গোসল করে। মা আমাকে আবারও বলল, কিরে বাহার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু না ভেবে আমার রুমের বাথরুমে যা। আমি মার সাথে কোনো কথা না বলে আমার রুমের দিকে চলে গেলাম। রুমে এসে খাটের উপরে বসে পড়লাম। মনের মধ্যে জেসির প্রতি একটা ঘৃণা জন্মাচ্ছে। মেয়েরা পারেও ভাই, অফিসের নাম করে সারাদিন কোথায় গিয়ে আকাম কুকাম করে আর রাত হলে বাসায় এসে গোসল করে। প্রতিদিনই জেসি অফিস থেকে ফিরে গোসল করে। আমি বেকার বলে উচ্চবাচ্য করতে পারি না, তাই বলে স্ত্রীর এমন খারাপ কাজ নীরবে সমর্থন দিয়ে যাব? একটু পরেই দেখলাম জেসি মাথার চুল মুছতে মুছতে আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে দেখে বলল, কি বাজার করেছো, মাছ নাকি গোস্ত? আমার কথা বলতে ইচ্ছে করছিল না, তবুও অনিচ্ছা সত্ত্বে বললাম, টাকা কি দিয়ে গেছো মাছের? মাছ গোস্ত আনবো কিভাবে? জেসি বলল, 1000 টাকা দিয়ে গেছি, তাও কি 1 কেজি গরু গোস্ত আনতে পারোনি? আমি বললাম, 1 কেজি গরু গোস্ত 700 টাকা, তুমি দিয়ে গেছো 1000 টাকা, আমি কি গোস্ত আনবো নাকি অন্য তরকারি আনবো? জেসি বলল, তোমার পকেটে কি 500 টাকাও ছিল না? আমার মাথার মেজাজটা আরো বেশি খারাপ হয়ে গেল। আমি বললাম, জানোই তো আমি বেকার মানুষ, আমার পকেটে টাকা আসবে কোত্থেকে? তোমার ইনকামে সংসার চলে বলে অনেক কিছুই মুখ বুঝে সহ্য করি। আমার কথাটা শুনে জোকের মুখে নুন পড়ার মতো করে জেসি আমার সামনে বসে বলল, কি বললে তুমি? আমি বুঝতে পারলাম সে শাক দিয়ে মাছ ঢাকার জন্য এখন আমার সাথে চেঁচামেচি করবে, তাই আমি ওর সাথে কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে চলে গেলাম। ছাদে হাঁটছি, মনটা ভীষণ খারাপ। আমার চাকরি চলে যাওয়ার পরে আমি যখন বেকার হয়ে গেলাম তখন থেকে কেমন জানি সবার করুণার পাত্র হয়ে গেলাম। এই সংসারে যার ইনকাম নেই তার কোনোই দাম নেই, তা আমি হাড়ে হাড়েই টের পেলাম। আমার যখন ভীষণ মন খারাপ থাকে তখন আমি এই ছাদে হাঁটাহাঁটি করি। ছাদটা আমার ভীষণ প্রিয়। দিনের বেলায় আসতে পারি না, বাড়িওয়ালার নিষেধ আছে, তাই রাতে ছাদে আসি। রাতের আকাশটা আমার ভীষণ প্রিয়। দূরে অনেকগুলো বিল্ডিং এর অস্তিত্ব দেখা যায়। কোনো কোনো বাড়িতে আলো জ্বলছে, আবার কোনো কোনো বাড়ির রুম অন্ধকারে ঢেকে আছে। আমি আকাশ দেখছি, সাথে দূর আকাশের চাঁদ। এমন সময় মা আমার পেছনে এসে বলল, বাহার, খেতে আয় বাবা। আমি মাকে দেখে বললাম, মা তুমি আবার ছাদে এলে কেন? মা বলল, বৌমার নাকি খিদে পেয়েছে, সে খেতে বসে গেছে, তাই তোকে ডাকতে এসেছি। মা আমার কষ্ট কিছুটা হলে অনুভব করে, কিন্তু মুখ খুলে কিছুই বলতে পারে না। আমি বললাম, ও কি খেয়ে চলে গেছে? মা বলল, এতক্ষণে হয়তো বা খাওয়া দাওয়া শেষ। জানিস বাবা, তোর বাবা যখন বেঁচে ছিল তখন আমি তাকে না খেতে দিয়ে কিছুই মুখে নিতাম না। আর এখনকার মেয়েগুলো কেমন, স্বামীর প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই। আমি তাচ্ছিল্যের হাসি এসে বললাম, মা, বেকার স্বামীর প্রতি কোনো বউয়ের ভক্তি শ্রদ্ধা থাকে না, তার উপর তোমার বউয়ের ইনকামে আমরা মা ছেলে চলছি। মা আমাকে বলল, তোর চাকরিটা কি আর ফিরে পাবি না? আমি বললাম, যে অকারেন্সের কারণে আমাকে চাকরি থেকে সাময়িক টার্মিনেট করেছে সেটা তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি বাইরে কোথাও চাকরি করতে পারবো না, কিংবা আগের চাকরিতেও ফিরতে পারবো না। মা বলল, তদন্ত আর কতদিন চলবে বাবা? আমি বললাম, সরকারি ব্যাপার, এত সহজে তদন্ত শেষ হবে না, মিনিমাম 2 থেকে 3 বছর লাগবে। মা বলল, আচ্ছা বাবা, তুই কোনো অপরাধ করিসনি তো? আমি বললাম, মা, তোমার ছেলে কি কোনো অন্যায় করতে পারে? মা বলল, সে বিশ্বাস আমার আছে। তোর বাবা থানার দারোগা ছিল, জীবদ্দশায় তোর বাবা কখনো ঘুষের একটা টাকাও ছুঁয়ে দেখেনি, অথচ তার ক্লাসমেট সফিউল্লাহ দারোগা রিটায়ার্ড হওয়ার আগে বাড়ি গাড়ি জমি করেছে, আর তোর বাবা আমাকে কখনো 1 পদ স্বর্ণ দিতে পারেনি। আম্মার চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। বাবার কথা মনে পড়লেই মা শুধু কাঁদে। মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, তাই মাকে জড়িয়ে ধরে ছাদ থেকে নেমে গেলাম। রুমে এসে দেখি জেসি মনের সুখে ঘুমাচ্ছে। এই খাটে যে তার পাশে আরেকজন লোক ঘুমায় সে কথাটাও মনে হচ্ছে দিব্যি সে ভুলে গেছে। ইদানিং জেসির উদাসীনতা আমাকে খুব বেশি কষ্ট দেয়। সে একবারও ভাবেনি আমি কি খেয়েছি না খেয়েছি, আমি কি ঘুমাচ্ছি না ঘুমাইনি। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটাও মনে হয় সে ভুলে গেছে। এখন তার রুটিন হয়ে গেছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে নাস্তার টেবিলে আসবে, আর আমার মা এবারে চাকরানির মতো তার পায়ের কাছে ব্রেকফাস্ট এনে দেবে। সে ব্রেকফাস্ট করে সোজা অফিসে চলে যাবে। অফিস শেষ করে 5টার জায়গায় 7টায় বাসায় ফিরবে। আমি কোনো কথা না বলে পাথর চাপা কষ্ট বুকে নিয়ে তার পাশে শুয়ে পড়লাম। পরের দিন আমি বাজার নিয়ে বাসার সামনে এসে কলিং বেল টিপতেই মা দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকতে ঢুকতে মা বলল, বাবা, রাস্তা দিয়ে আসার সময় বউকে দেখেছিস? আমি বললাম, না তো, তোমাদের বউকে এখনো আসেনি মা। মা বলল, আসেনি, কয়েকবার ফোন করেছি,
রিসিভ করেনি। আমি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9:15 বাজে, এখনো মেয়েটা আসেনি। মা বলল, একটু কি অফিসের দিকে গিয়ে দেখবি? এত রাত অব্দি বৌমা কোথায় গেল? আমি মাকে বললাম, বাজারে ব্যাগে মাছ আছে, তুমি কিচেনের দিকে যাও, আমি দেখছি। মা বাজার ব্যাগটা নিয়ে কিচেনের দিকে চলে গেল। আমি সোফায় বসে পকেট থেকে মোবাইলটা বের করে কল দিতে যাব, এমন সময় দেখি কলিং বেল বেজে উঠলো। দরজার দিকে তাকাতেই দেখি মা এসে দরজা খুলে দিল। জেসি তাড়াহুড়ো করে ঢুকে আমার সামনে টি টেবিলে ভ্যানিটি ব্যাগটা রেখে মায়ের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি আমার তাওয়াল এবং কাপড়টা একটু এনে দেন তো মা। বলেই জেসি বাথরুমের দিকে ঢুকে গেল। আমার বুঝতে বাকি রইল না সে গোসল করবে। এটা আবার নতুন কি? প্রতিদিন তো সে অফিস থেকে এসেই গোসল করে। আমি মনে মনে ভাবলাম, এভাবে আর চুপ থাকা যায় না, কাল একবার ওর অফিসের দিকে গিয়ে দেখবো। পরের দিন বিকেল 4:30টার দিকে আমি জেসির অফিসে গেলাম। অফিসে ঢুকতেই দেখি রিসেপশনে কেউ নেই, পুরো অফিসে শুনশান নীরবতা। ব্যাপারটা আমার কাছে খটকা লাগলো। একটু আগে আমি জেসিকে ফোন করেছিলাম, জেসি আমাকে বলেছিল সে অফিসে আছে, অথচ অফিসে এসে দেখলাম রিসেপশনে কেউ নেই। মনে হচ্ছে একটু আগে ছুটি হয়ে গেছে। জেসি আমাকে মিথ্যে বললো কেন? আমি চলে আসতে যাব, এমন সময় পাশের অফিসে একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো ভেতরে কেউ আছে। আবার পেছন ফিরে সেই রুমের দিকে গেলাম। রুমের পর্দা ফাঁক করতে দেখলাম আমার বউ তার অফিসের সিনিয়র অফিসার বুকে মাথা রেখে স্বামী সুখ খুঁজছে। দেখার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। তাহলে আমি যা সন্দেহ করেছি সেটাই সত্যি। জেসি তার অফিসের বসের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এজন্যই তো সে আমাকে পাত্তা দেয় না। আমি আর দাঁড়ালাম না, বের হয়ে গেলাম। ওদের অফিস থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছি। সন্ধ্যা ঘনিয়ে আসায় চারিদিকে অন্ধকার নেমে গেল। আজ মনে হচ্ছে আমার সাথে সাথে পুরো পৃথিবীটাও কাঁদছে। না হয় এমন গোধূলি আলোতে এত নিকষ কালো অন্ধকার হয়ে যাবে কেন? কিছুই ভালো লাগছে না। হাঁটতে হাঁটতে নেমে গেলাম। না, আমাকে দেখতে হবে সে কতক্ষণ তার বসকে সময় দেয় এবং এর শেষ কি সেটা আমার দেখতেই হবে। তাই দাঁড়িয়ে পড়লাম। পেছনে ফিরতে খেয়াল করলাম হালকা আলো আধারিতে জেসি হেঁটে আসছে। সে দূর থেকে আমাকে খেয়াল করেনি। আমার দেখতে হবে সে কোথায় যায় আর কি করে। জেসিকা যাতে আমাকে খেয়াল না করে তার জন্য আমি নিজেকে একটু আড়ালে নিয়ে গেলাম। জেসি আমার সামনে দিয়ে পাশ কেটে চলে গেল, কিন্তু আমাকে খেয়াল করেনি। আমি এবার তার পেছন পেছন হাঁটা শুরু করলাম। জেসি খুব দ্রুত বেগে হাঁটছে, আমিও তার পেছন পেছন হাঁটছি। কিছু দূর আসার পর জেসিকে দেখলাম একটা বিল্ডিং এ ঢুকে যাচ্ছে। তার একটু পেছন পেছন আমিও বিল্ডিংটাতে ঢুকলাম। জেসি সিঁড়ি বেয়ে উঠতে আমিও তার পেছন পেছন সিঁড়ি বেয়ে উঠছি। জেসি পেছনের দিকে তাকাচ্ছে না, সে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে। এমন সময় জেসি একটি বাসার সামনে এসে কলিং বেল টিপলো। আমি আড়ালে দাঁড়িয়ে সব দেখছি। নিজের প্রতি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। আমার ইনকাম নেই বলে আমার স্ত্রী বহুগামী হয়ে গেছে। একটু আগে দেখলাম অফিসের বসের সাথে, এখন আবার কার বাসায় আসলো সার্ভিস দেওয়ার জন্য সেটা শুধু আল্লাহই জানে। আমাকে শক্ত হতে হবে, ও কতটা নিচে নামতে পারে আমাকে দেখতেই হবে। দেখলাম একজন মহিলা দরজা খুলে দিল। জেসি হাসি দিয়ে রুমে ঢুকে গেল। আমার সন্দেহটা আরো ঘনীভূত হতে লাগলো। বাসার দিকে চলে যাব নাকি এ বাসায় ঢুকে দেখবো জেসি সেখানে কি করে। 7-5 ভাবতে ভাবতে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমিও গিয়ে সে কলিং বেল টিপলাম। সেই মহিলাটি এসে দরজা খুলে দিল। আমি তাকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি বললাম, আমাকে আপনি চিনবেন না, এটা কার বাসা? মহিলাটি বলল, আমার স্বামীর নাম বকুল আহমেদ। কেন বলুন তো? আমি বললাম, একটু আগে যে মহিলাটা আপনাদের বাসায় ঢুকেছে উনি কে? মহিলাটি একটা মিষ্টি হাসি দিয়ে বলল, উনি আমার মেয়ের টিচার, আমার মেয়েকে পড়াতে আসেন। ওনাকে কি ডেকে দিতে হবে? আমি বললাম, না থাক, আমি আসি, আসসালামু আলাইকুম বলে আমি চলে আসলাম। বাসায় এসে ড্রয়িং রুমে পায়চারি করছি। মাথায় কিছুই কাজ করছে না। অফিসে দেখলাম আমার বউ বসের মুখে মাথা রেখে স্বামীর সুখ নিচ্ছে। আবার একটা বাসায় গিয়ে শুনতে পেলাম সে নাকি সেখানে টিউশনি করছে। আসলে হচ্ছেটা কি? সবকিছু কেমন যেন তালগোল পেকে যাচ্ছে। মা এসে বলল, কি রে খোকা, তোকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? আমি মাকে কিছু বলতে যাব, এমন সময় কলিং বেলের শব্দ শুনতে পেলাম। মা দরজা খুলে দিতেই রুমে ঢুকলো জেসি। জেসি সোজা আমার সামনে এসে বলল, তোমার চাকরিটা তো গেছে, না জানি কোন দুর্নীতি করেছো। এখন কি আমার পিছু নিয়ে সব জায়গায় আমাকে ছোট করতে পারলেই বাঁচো, তাই না? আমি বললাম, মানে? জেসি বলল, আমার পেছন পেছন আমি যেখানে টিউশনি করি সেখানে যাওয়ার দরকার কি ছিল? আমি বুঝতে পারলাম জেসি বুঝে গেছে। আমি কোনো কথা না বলে মাথা নিচু করে রইলাম। জেসি আবার বলল, চুপ করে আছো কেন? আমাকে কি তোমার সন্দেহ হয়? আমি এবার কোনো ভনিতা না করে বললাম, হ্যাঁ হয়। তুমি প্রতিদিন অফিস থেকে এসে গোসল করো কেন? জেসি কোনো উত্তর না দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার, চুপ করে আছো কেন? উত্তর দাও। কেন তুমি প্রতিদিন অফিস থেকে এসে গোসল করো? জানি উত্তর দিতে পারবে না। জেসি বলল, আমি সারাদিন অফিস করি, তারপর অফিস ছুটির পরে একটু টিউশনি করি।
অফিস আর টিউশনি করতে করতে আমি হাঁপিয়ে উঠি, তাই বাসায় এসে গোসল করি। আমি বললাম, মিথ্যে কথা, তোমার সাথে তোমার অফিসের বসের সাথে সম্পর্ক, প্রতিদিন তুমি তাকে সময় দাও, আর তাকে সময় দিয়ে বাসায় ফিরতে তোমার লেট হবে বলে তুমি টিউশনি নাম করে ওখানে কিছুক্ষণ সময় ব্যয় করে বাসায় আসো, তারপর সে অপবিত্র দেহটা পবিত্র করার জন্য প্রতিদিন তুমি গোসল করো। আমার মুখে এমন কথা শুনে জেসি আমাকে একটা থাপ্পড় মেরে দিল। মায়ের সামনে জেসির এমন থাপ্পড় খেয়ে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। এমন সময় দরজায় কলিং বেলের শব্দ শুনতে পেলাম। মা দরজা খুলে দিতে দেখলাম জেসির অফিসের বস হাতে দুটো কাপড় আর শপিং ব্যাগ নিয়ে আমাদের রুমে ঢুকলো। ওনাকে দেখে আমার মাথাটা আরো খারাপ হয়ে গেল। অফিসের বস মমিন সাহেব জেসির পাশে এসে বলল, মারে রাগ করিস না, প্রতিদিন তুই একই শাড়িতে অফিস করিস, যা দেখে তোর অন্য কলিগরা হাসাহাসি করে আমি দূর থেকে তা দেখে কষ্ট পাই। যদিও বা তুই আমার অফিসের কর্মচারী, তবুও তো তুই আমাকে বাবা ডাকিস। একজন বাবা কি পারে তার মেয়ের কষ্ট সহ্য করতে? তাই আজ থেকে কিছু না বলে তোর জন্য একটা শাড়ি আর তোর শাশুড়ির জন্য একটা শাড়ি, সাথে আমার জামাই বাবার জন্য একজোড়া প্যান্ট শার্ট এনেছি, তুই কিছু মনে করিস না মা। জেসি বলল, বাবা তুমি এসব কেন করতে গেলে? মোমিন সাহেব বলল, মারে সামনে তো ঈদ, তোর কাছে শুনেছি জামাই বাবার চাকরি নেই, সে বেকার মানুষ, এই ঈদে তোরা নতুন কাপড় ছাড়া ঈদ করবি, সেটা বাবা হিসেবে আমি কি করে সহ্য করি বল? মোমিন সাহেবের মুখে জেসিকে মা ডাক শুনে এবং জেসির মুখে মোমিন সাহেবকে বাবা ডাক শুনে নিজেকে কেমন জানি অপরাধীর মতো মনে হলো। পরক্ষণে মোমিন সাহেব আবার বলল, আজ যখন অফিস ছুটির পরে তুই আমাকে বললি বাবা পারলে আমাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দিন, আমি বললাম কেন রে মা? তুই বলেছিলি তোর শাশুড়িকে আর তোর জামাইকে ঈদের কাপড় কিনে দিতে হবে। আমি যখন তোকে টাকাটা হাতে দিলাম তখন তুই আমাকে বাবা বলে জড়িয়ে ধরলি। তখন একটিবারের জন্য আমার মনে হয়নি তুই আমার মেয়ে নস, আমার শুধু মনে হয়েছে তোর মতো আমার এক মেয়ে আছে, সে থাকে কানাডায়। আমার মনে হয়েছে আমার কানাডা প্রবাসী মেয়ে আমার কাছে আবদার করেছে, তাই আর তোকে না করতে পারিনি। তোকে টাকাটা দিয়ে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন মনে মনে ভাবলাম তোর প্রতি তো আমার একটা দায়িত্ববোধ আছে, আমার একটা দায়বদ্ধতা রয়ে গেছে, তাই আর বাসায় না ফিরে সোজা মার্কেটে গিয়ে তোর জন্য, তোর শাশুড়ির জন্য এবং আমার জামাই বাবাজির জন্য ঈদের কাপড় কিনে আনলাম। তোর বাবাকে কি এভাবে দাঁড় করিয়ে রাখবি নাকি বসতে বলবি? আমি তখন বললাম, বসুন বাবা। আমার মুখে মোমিন সাহেবকে বাবা ডাক শুনে জেসি আমার মুখের দিকে তাকিয়ে রইল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।